আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হালকেনস্টাইন এসএসসি একাডেমি কর্তৃক আয়োজিত পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অন্যতম একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আসলাম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে। তো আজকে আমরা পরিণতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে সপ্তম অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি যখন নটরডেম কলেজে পড়াশোনা করতাম তখন আমাদের একটা স্যার ছিলেন যিনি আমাদেরকে পরিণীতি শেখাতেন, তার নাম হচ্ছে হাদি স্যার। খুব চমৎকারভাবে বিষয়গুলো আমাদের মাঝে উপস্থিত করতেন। ফলে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে, একটা সরকার কিভাবে চলে, একটা একটা হচ্ছে দেশ কিভাবে চলে, সেই সম্পর্কে খুব একটা স্পষ্ট একটা ধারণা পাওয়া যেত। এই জন্য আমরা ক্লাসগুলো করে খুব মজা পেতাম। চলো আজকে যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটাও খুবই মজার একটা অংশ। সেটা হচ্ছে কি, দেখো, সাংবিধানিক প্রতিষ্ঠান। মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝবো? এক কথায় সংবিধান থেকে উৎপন্ন চারটা প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলবো। অর্থাৎ সংবিধানই আমাদেরকে আদেশ দিচ্ছে চারটা প্রতিষ্ঠান ডেভেলপ করার জন্য। এই চারটা প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্নভাবে আমাদের যে এই দেশের যে কাঠামো, সেই কাঠামোগুলোকে কি করে, এই কাঠামোগুলোকে তৈরি করে। এই জন্য হচ্ছে এই সংবিধান যেহেতু এই কাঠামোগুলো তৈরি করার জন্য প্রতিষ্ঠান ডেভেলপ করছে, এই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জানি। তো এখানে আমরা প্রাথমিকভাবে কর্ম কমিশন পাবো, যারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয়। তারপরে আমরা দেখব নির্বাচন কমিশন, যারা হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়ে নির্বাচন করতেছে। তারপরে মহা হিসাব নিরীক্ষক, অর্থাৎ আমাদের যে যত ধরনের আয় ব্যয় আছে সরকারি, সব আয় ব্যয়গুলো দেখতেছে, যে হচ্ছে যার হিসাব রাখে। এবং সর্বশেষ আমরা অ্যাটর্নি জেনারেল দেখব, যিনি হচ্ছে যাকে বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী, এবং আমাদের যে বার কাউন্সিল, সেই বার কাউন্সিলের সে চেয়ারম্যান। অর্থাৎ রাষ্ট্রপক্ষের যে সর্বোচ্চ আইনজীবী আছে তাকে আমরা হচ্ছে কি বলবো, অ্যাটর্নি জেনারেল। তো সংবিধান এই চারটা প্রতিষ্ঠান ডেভেলপ করার জন্য আমাদেরকে আদেশ দিচ্ছে, তাই আমরা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতেছি এই চারটা টপিককে। তাহলে আমাদের কি কি আছে? শুরুতে আমরা দেখলাম সরকারি কর্ম কমিশন, যারা হচ্ছে কর্মচারী কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। তারপর দেখলাম নির্বাচন কমিশন, যারা হচ্ছে অনেক পর্যায়ে নির্বাচন হয়ে থাকে, যেমন হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন দেখি, আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন দেখি, রাষ্ট্রপতি নির্বাচন দেখি। আচ্ছা, তারপর আমরা দেখব অ্যাটর্নি জেনারেল, যিনি হচ্ছে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ মানে আইন নিয়ে যে কাজ করে, অর্থাৎ রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ উকিল বলতে পারি আমরা, ঠিক আছে। তারপর আমরা দেখব মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যিনি হচ্ছে সব ধরনের বাজেট থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করে, পরীক্ষা নিরীক্ষা করে এবং দেখে যে হ্যাঁ এই জায়গায় এই বাজেটটা কি দেওয়া যায় নাকি যায় না, এই যাচাই বাছাই করে সরকারের কত আয় হইলো, কত ব্যয় হচ্ছে, এই বিষয়গুলো যিনি যাচাই বাছাই করে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তো আমরা শুরুতে যে বিষয়টা পড়ব তা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন। তো এখান থেকে আমরা গ এবং ঘর প্রশ্নগুলো যদি পড়ি তাহলে আমাদের ক, খ, এমসিকিউ সবই হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো, আমাদেরকে ডিরেক্ট গ অথবা ঘতে কি দিতে পারে? গতে বলতে পারে যে এই বাংলাদেশের সরকারি কর্ম কমিশন, এই সরকারি কর্ম কমিশনের গঠন কি, এই গঠনটা কিভাবে হইলো, মানে এটাতে গঠন হইলো, এই যে একটা কর্ম কমিশন মানে একটা সাংবিধানিক সংস্থা, এটা কিভাবে হইলো, এই ইনস্টিটিউশনের গঠন তন্ত্রটা কি, সেটা। ঘতে বলবে যে এই ইনস্টিটিউশনের কাজ কি, এর কাজ কি, এর গুরুত্ব কি। তাহলে চলো আমরা এই দুইটা সেন্স মাথায় রেখে যখন আমরা পড়াশোনা করব তখন এমসিকিউ বলো, ক, খ, গ, ঘ সব উত্তরই আমাদের চলে আসতেছে। তাহলে দেখো, আমরা এখানে একটা এমসিকিউ ডেভেলপ করব, যেটা হচ্ছে আমাদের সামনে তো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিশন, অর্থাৎ ভার্সিটি অ্যাডমিশন আছে। অর্থাৎ দেখো, আমাদের এই সরকারি কর্ম কমিশন বলতে আমরা বুঝি হচ্ছে এমন একটা কমিশন, যে কমিশনটা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয়, তাই না? দেখো, সেই ক্ষেত্রে এই সংস্থাটা সংবিধান কর্তৃক কি দেওয়া হয়েছে, এই সংস্থাটা করার জন্য সংবিধান কর্তৃক আদেশ দেওয়া হয়েছে। তাহলে সংবিধানের কত থেকে কত নং অনুচ্ছেদ এই সংবিধান এই কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে? 137 থেকে 141। একটা ভালো একটা এমসিকিউ, যেটা আমাদের সামনে অ্যাডমিশনে কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা দেখব যে 137 থেকে 141 নম্বর যে অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদের মধ্যে মূলত কর্ম কমিশনের কাজ কি, মেয়াদকাল কত, কিভাবে গঠন হইব, কয়জন সদস্য থাকবে, কিভাবে এরা পদত্যাগ করবে, এদেরকে কিভাবে হচ্ছে বাতিল করা যায়, এই বিষয়গুলা, এদের কাজ কি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করবে। তুমিও হচ্ছে ধাপে ধাপে এই বিষয়গুলো পয়েন্ট আকারে গ নম্বরে আলোচনা করবে, এবং ঘ নম্বরে আলোচনা করবে এদের কাজ কি। চলো আমরা দেখি গ নম্বরের যে আলোচনা। আমরা দেখব যে 1972 সালে 8ই এপ্রিল 1972 সালে 8ই এপ্রিল একটা রাষ্ট্রপতি কি করে, একটা অধ্যাদেশ জারি করে, অর্থাৎ একটা আইন তৈরি করার জন্য একটা আদেশ দেয়। আদেশটা
আদেশটার বলে সেখানে দুই ধরনের কমিশন ডেভেলপ করে একটা কর্ম কমিশন ডেভেলপ করে দুইটা শাখায়, প্রথম কর্ম কমিশন নামে এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় কর্ম কমিশন নামে, অর্থাৎ দুইটা কর্ম কমিশন গঠন করা হয় 1972 সালের 8 এপ্রিলের সেই অধ্যাদেশের মাধ্যমে। সে অধ্যাদেশটা হচ্ছে তৎকালীন রাষ্ট্রপতি দেন। আচ্ছা, ফলে দেখো প্রথম কর্ম কমিশনের কাজ কি, সে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গেজেটভুক্ত যে কর্মচারী কর্মকর্তা আছে সরকারি, তাদেরকে নিয়োগ দিবে, তাদেরকে নিয়োগ বাছাই ছাঁটাই, তাদের জন্য পরীক্ষার জন্য যে প্রশ্ন তৈরি, সেই প্রশ্নের মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ বাছাই করা, তারপর হচ্ছে তাদেরকে কর্মে নিয়োগ দেওয়া, বদলি করা, এই ইত্যাদি যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা করতেন। এবং দ্বিতীয় যে হচ্ছে কর্ম কমিশন আছে, সেই কর্ম কমিশনের কাজ ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে নন গেজেটভুক্ত যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে ছাঁটাই বাছাই করা, তাদেরকে পদোন্নতি দেওয়া, এক জায়গায় থেকে আরেক জায়গায় বদলি করা, পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া ইত্যাদি কাজ হচ্ছে তাদের ছিল। তো পরবর্তীতে 57 নং অধ্যাদেশ অনুযায়ী দেখি আমরা যে 1977 সালে কি দেখতে পাই। 1977 সালে বাংলাদেশের একটা কর্ম কমিশন গঠন করা হয়, ওই দুইটাকে ভেঙে আবার একসাথে জোড়া দিয়ে একটা কর্ম কমিশন গঠন করা হয়, যাকে আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে চিনি। তাহলে দেখো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এটা গঠনের সূত্রপাত হইল কিন্তু 1972 সাল এবং সর্বশেষ 1977 সালে এটার একটা ভিত্তি কাঠামো ডেভেলপ হইলো। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উৎপত্তি কত সালে, তাহলে উত্তর হবে 1972 সালে। তো আমরা জানি কমিশনের কার্যক্রম 7টি শাখায় বিন্যস্ত, এটা আমরা সামনে দেখব, চলো। আচ্ছা, প্রথমে আমরা যদি চিন্তা করি গঠনের কথা, কিভাবে গঠন হইল, এর গঠন কার্যটা কি। দেখো গঠনের কথা যদি চিন্তা করো তাহলে আমরা তিনটা বিষয় এখানে আনবো। দেখো এখানে পরিচ্ছেদ দিয়ে আমাদেরকে কি বোঝানো হয়েছে, দ্বিতীয় পরিচ্ছেদের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী আমরা কিন্তু বলছি 137 থেকে 141 নং অনুচ্ছেদের মাঝামাঝি কিন্তু এই কর্ম কমিশন নিয়ে আমরা আলোচনা করব। 137 নং অনুচ্ছেদে কি বলা হচ্ছে দেখো তো, আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক কর্ম কমিশন গঠন করা যাবে। অর্থাৎ সংবিধান আমাদেরকে বলতেছে সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী যে বাংলাদেশের এক বা একাধিক কর্ম কমিশন আমরা গঠন করতে পারি। আচ্ছা, তো এখানে আমাদেরকে প্রথমে হচ্ছে কর্ম কমিশন গঠন করা যাবে সেই বৈধতা দিল। দ্বিতীয়ত বলল যে একজন চেয়ারম্যানকে ওই আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সেরূপ অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠন করা হবে। অর্থাৎ আমাদের সংবিধানের একটা অনুচ্ছেদ অনুযায়ী আমরা কি করতে, আমাদেরকে নির্দেশ দিল যে হচ্ছে কি করতে পারো তোমরা হচ্ছে এক বা একাধিক কর্ম কমিশন গঠন করতে পারো, এইটা নির্দেশ দিল প্রাথমিকভাবে। এই কথাটা তোমরা এখানে মাথায় রাখবা। দ্বিতীয়ত দেখো বলতেছে যে প্রত্যেক কমিশন যতদূর কি বললো, দেখো প্রত্যেক কমিশনের যতদূর সম্ভব অর্ধেক সংখ্যক সদস্য এমন ব্যক্তিবর্গ হবেন যারা 20 বছর বা ততোধিককাল বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো সরকারি কাজে নিয়োগ প্রাপ্ত থাকবেন। মানে অর্থাৎ কি বললো দেখো, ওখানে আমরা এক নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে একটা কর্ম কমিশন গঠন করলাম মনে করো, সেই কর্ম কমিশন কতজন সংখ্যা, দেখো এই সংখ্যাটা আমরা এখান থেকে দেখে নিই। রাষ্ট্রপতি যে 57 নং আদেশ দিছিলেন, সেই 57 নং আদেশ অনুযায়ী অনন্য 6 জন, অর্থাৎ কমপক্ষে 6 জন, অনূর্ধ্ব 15 জন, অর্থাৎ 6 থেকে 15 জন সদস্য সংখ্যা বিশিষ্ট একটা দল থাকবে, যে দলের একজন হচ্ছে কি থাকবে, একজন হচ্ছে চেয়ারম্যান থাকবে, একজন চেয়ারম্যান সহ 6 থেকে 15 জন সদস্য বিশিষ্ট একটা কি থাকবে, একটা কমিটি থাকবে। এই কমিটি কি করবে, এই কমিটির অন্তত কি বলছে, অন্তত অর্ধেক সদস্য থাকা লাগবে যারা হচ্ছে সরকারি কাজে অন্তত আগে 20 বছর অভিজ্ঞতা আছে, বাংলাদেশের মধ্যে সরকারি কাজ করছে এমন 20 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন তাদের, এইটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তো প্রথমে আমাদেরকে বললো যে হচ্ছে সংবিধানের 137 নং অনুচ্ছেদ দিয়ে আমাদেরকে আদেশ করলো যে আমরা সরকারি কর্ম কমিশন একের অধিক কি করতে পারি, গড়তে পারি। দ্বিতীয়ত বললো যে দেখো এখানে 57 নং অধ্যাদেশ অনুযায়ী আমাদেরকে বললো যে অন্তত 6 জন থেকে 15 জন, অর্থাৎ 15 জনের কম 6 জনের বেশি, এর মাঝামাঝি একটা সদস্য সংখ্যা নিয়ে সেই কমিটিটা তৈরি করা লাগবে এবং সেই কমিটির অন্তত অর্ধেক সরকারি কাজে অন্তত 20 বছর অভিজ্ঞতা আছে এমন অর্ধেককে নিয়োগ, মানে এমন সদস্যদেরকে নিয়োগ দিতে হবে, এর সংখ্যা হবে কি অর্ধেক। তাহলে আমরা তিনটা কনসেপ্ট পাইলাম, কি পাইলাম, এই যে কর্ম কমিশন গঠন করব সেই গঠনতন্ত্র হিসেবে তিনটা সেন্টেন্স পাইলাম, এই তিনটা সেন্টেন্স, এই তিনটা বাক্য আমরা মনে রাখবো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কর্মের শর্তাবলী। দেখো এখানে কর্মের শর্তাবলী দিয়ে কি বলা হয়েছে, দেখো আমরা 138 নং অনুচ্ছেদে কি দেখলাম যে কর্মের শর্তাবলী, অর্থাৎ দেখো সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কোনো সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারিত হবে সেরূপ করবেন। বিষয়টা হলো দেখো
এই যে কর্ম কমিশন এদের কাজ কি হবে এটা নির্ণয় করবে হচ্ছে সংসদে যারা নির্বাচিত থাকবেন তারা নির্ণয় করবেন এবং রাষ্ট্রপতির দ্বারা তা বাস্তবায়িত করবেন, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে কর্মের শর্তাবলী কি, সংসদ যা বলবে সেটা রাষ্ট্রপতির মাধ্যমে সেটা তাদের উপর বর্তাবে, সে তাদের মাধ্যমে বাস্তবায়িত করবে, সেটাই হচ্ছে তাদের কর্মের শর্তাবলী। তৃতীয়ত দেখো, পদের মেয়াদের কথা যখন আমরা বলবো তখন আমরা কি বলবো, যে দেখো কোন এই অনুচ্ছেদের বিধানাবলীর সাপেক্ষে কোন সরকারি কমিশনের চেয়ারম্যানের কথা বললে চেয়ারম্যান কত বছর থাকতে পারবে, 5 বছর থাকতে পারবে। কোন কর্ম কমিশনের চেয়ারম্যান কত বছর থাকতে পারবে, ওই পদে 5 বছর থাকতে পারবে। অথবা আরেকটা মেয়াদ দিয়ে দেওয়া হয়েছে, এবং অন্য যে সদস্য আছে তারা তাদের 65 বছর হওয়ার পূর্ব পর্যন্ত থাকতে পারবে, অর্থাৎ 65 বছর পর্যন্ত তাদের মেয়াদ, এর বাইরে তারা আর থাকতে পারবে না সেখানে। অর্থাৎ আমরা একটা পদের মেয়াদ দেখলাম, সরকারি যে চেয়ারম্যান তার মেয়াদ 5 বছর, কিন্তু সদস্যদের মেয়াদ কত, সদস্যদের মেয়াদ হচ্ছে 65 বছরের পর্যন্ত গিয়া সীমাবদ্ধ, ঠিক আছে। তারপর অপসারণের কথা বললে তারা যেহেতু হচ্ছে তারা হচ্ছে তাদের যে সম্মান, তাদের হচ্ছে এই মর্যাদাটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে আইনজীবী, সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তাদের মর্যাদার তুল্য, তাই তাদেরকে অপসারিত করতে হলে সুপ্রিম কোর্টের যে হচ্ছে বিচারপতিদের যে অপসারণ করার জন্য যে শর্তাবলী সেগুলো প্রযোজ্য, এক কথায় শেষ। তারপর তাদেরকে যদি পদত্যাগ করতে হয়, তারা যদি নিজে পদত্যাগ করতে চায় তাহলে তারা রাষ্ট্রপতির নিকট তারা হচ্ছে পত্র লিখে পদত্যাগ করতে পারবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে তাদের অভিভাবক, এই প্রশ্নটা কিন্তু আমাদের আসবে। দেখো, তারপর প্রজাতন্ত্রের কর্মে পুনরায় তাদেরকে আর নিয়োগ দেওয়া হবে না, অর্থাৎ প্রজাতন্ত্রের অন্য কোনো কাজে তাদেরকে নিয়োগ দেওয়া হবে না। কেন? কারণ তারা একটা বড় একটা কাজে তারা রাষ্ট্রের সাংবিধানিক একটা কাজে তারা যুক্ত ছিল, ফলে তাদেরকে যদি অন্য কোথাও নিযুক্ত করা হয়, ফলে সেখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে তারা কি বাজে প্রভাব খাটানোর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে গ্রো করবে। তাই তাদেরকে অন্য কোথাও আর নিয়োগ দেওয়া যাবে না এই শর্তে, এবং তাদের পরবর্তী জীবনের দায়ভার কে নিবে, এই যে কমিশন, এই কমিশনের মাধ্যমে তাদের ভাতা থেকে শুরু করে তাদের আর্থিক যে অবস্থা সব কিছু তাদেরকে দেওয়া হবে, সুযোগ সুবিধা। দেখো, তো সেই ক্ষেত্রে যদিও তারা অন্য জায়গায় নিয়োগ পাবে না, কিন্তু চাইলে এই যে কর্ম কমিশনের তারা হচ্ছে একবার চেয়ারম্যান হইলো, যে চেয়ারম্যান হইলো সে চাইলে পুনরায় আবার কি করতে পারে, চেয়ারম্যানের মেয়াদকাল তো 5 বছর শেষ হইলে সে আবার সদস্য পদ হিসেবে থাকতে পারে, যেহেতু আমরা দেখলাম প্রায় 6 থেকে 15 জন সদস্য থাকতে পারবে। আবার অনেক সদস্যের মেয়াদ শেষ হয়ে গেলে সে চেয়ারম্যান হিসেবে আবার কি থাকতে পারবে। তো এভাবে তারা ওই যে হচ্ছে সংস্থা, ওই সংস্থার অধীনেই কাজ করতে পারবে, অন্য তাদের মেয়াদ শেষ হয়ে গেলে অন্য কোনো সংস্থায় যেতে পারবে না। তাহলে আমরা কি পাইলাম, আমরা পদের মেয়াদ পাইলাম। তারপর যদি চিন্তা করো, দেখো কর্ম কমিশনের দায়িত্ব, 4 নম্বর স্টেপে আমরা দেখলাম দায়িত্ব। মূলত আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটা মূলত গ নম্বরের প্রশ্নে আমাদের আলোচনা করতে বলবে অনেক সময়। ঘ নম্বরে বলবে আমাদেরকে যে এদের কাজ কি, এদের দায়িত্ব কি। যখন দায়িত্বের কথা বলবে তখন তুমি জানো, তুমি এক কথায় অনেক কিছু লিখতে পারো, যে কর্ম কমিশনের দায়িত্ব হচ্ছে সরকারি কাজ পরিচালনা করার জন্য দক্ষ, যোগ্য, সৎ ব্যক্তিদেরকে বাছাই করার জন্য তারা একটা পরীক্ষার আয়োজন করে, এবং মেধার ভিত্তিতে এই পরীক্ষার ভিত্তিতে তাদেরকে কি করে, তাদেরকে বাছাই করে, ভাইবার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে তাদেরকে সেকে বাছাই করে নিয়ে আসে। তারপর তারা একটা পর্যায়ে তাদেরকে পদোন্নতি দেয়। আরো কিছু কাজ আছে। দেখো, তারা যখন তাদেরকে বাছাই করলো, তাদেরকে পদোন্নতি দিচ্ছে, আবার এক জায়গায় থেকে আরেক জায়গায় বদলি করছে। যদি আবার তাদের মধ্যে অসৎ কোনো প্রবণতা দেখে, তাহলে দেখা যাচ্ছে যে তাদেরকে সেই জায়গা থেকে আবার পদচ্যুতিও করা হচ্ছে। আচ্ছা, এই কথাগুলো আমরা এখানে দেখব, যে দেখো 1 নম্বরে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব কি, উপযুক্ত ব্যক্তিবর্গদের মনোনয়ন করবে, সেটা আমরা বললাম, তাই না। আবার দেখো, রাষ্ট্রপতি কর্তৃক কোনো বিষয় সম্পর্কে কমিশনের কাছে, এই কর্ম কমিশনের সদস্যদের কাছে যদি কি চাওয়া হয়, পরামর্শ চাওয়া হয়, রাষ্ট্রপতি তাদেরকে সেই পরামর্শটা দিবে, ঠিক আছে। রাষ্ট্রপতি যদি কর্ম কমিশনের কাছে পরামর্শ যায় যে এই পদে আমরা কিছু লোক নিয়োগ দেওয়া দরকার, আমাকে কিছু লোক নিয়োগ দিয়ে দাও, বা এই সমস্যা হচ্ছে এখানে, সেই ক্ষেত্রে কর্ম কমিশন রাষ্ট্রপতিকে পরামর্শ দিবে, সহায়তা করবে। রাষ্ট্রপতি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে কোনো কমিশনের সাথে পরামর্শ করবেন। কি কি ক্ষেত্রে পরামর্শ করবেন? দেখো, প্রজাতন্ত্রের কর্মের জন্য যোগ্যতা ও তাতে নিয়োগের পদ্ধতি সম্পর্কে বিষয়াদি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে, প্রজাতন্ত্রে বলতে হচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি যোগ্যতা হবে এবং তাতে নিয়োগ পদ্ধতিটা কি হবে, সেই বিষয়টা রাষ্ট্রপতি কার সাথে আলোচনা করবে, সেই পদ্ধতি রাষ্ট্রপতি কর্ম কমিশনের সাথে আলোচনা করবে। আবার দেখো, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদান, উক্ত কর্মের এক শাখা হতে অন্য শাখায় পদোন্নতি, বদলীকরণ এবং
নিয়োগ আবার কি বলছে, অনুরূপ নিয়োগ দান, পদোন্নতি দান বা বদলীকরণের জন্য প্রার্থীর উপযোগিতা নির্ণয় সম্পর্কে অনুসরণীয় নীতিসমূহ। এই ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে যে কোনো একটা প্রজাতন্ত্রের কর্মে যখন যখন কি করবে, যখন নিয়োগ দিবে, সেই নিয়োগের ক্ষেত্রে আমরা কি কি লক্ষ্য করব। নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতেছি পদোন্নতি আছে, সেখানে বাছাইকরণ আছে, সেখানে এক জায়গায় থেকে আরেক জায়গায় বদলীকরণ আছে, ইত্যাদি বিষয়গুলো শর্ত কি হবে, এই বিষয়গুলোও রাষ্ট্রপতি কর্ম কমিশনের সাথে আলাপ করবে, এই বিষয়গুলো নিয়েও পরামর্শ করবে। অবসর ভাতার অধিকার, দেখো একটা সময় মানুষ যখন কর্মসংস্থান শেষ করে, মানুষের কাজের বয়স শেষ হয়ে যায়, তখন সে অবসরে যায়। অবসরে গেলে তাকে তার ভাতার পরিমাণ কি হবে, সেই বিষয়টাও রাষ্ট্রপতি কর্ম কমিশনের সাথে আলাপ করে ঠিক করে। প্রজাতন্ত্রের কর্মের শৃঙ্খলামূলক বিষয়াদি, এবং তারা যেন গণ্ডগোল না করে, তারা যেন দেশের জন্য ভালোভাবে কাজ করে, এই জন্য একটা শৃঙ্খলা একটা নিয়ম তৈরি করে, নীতিমালা তৈরি করে, যেটা রাষ্ট্রপতি এবং কর্ম কমিশন এখানে কি করে, একসাথে বসে পরামর্শ করে তারপর এটা নিয়ে ডেভেলপ করে নিয়ম নীতি। আচ্ছা, তারপরে আমরা দেখো বার্ষিক রিপোর্টের কথা যদি বলি, বার্ষিক রিপোর্ট তারা একটা প্রজাতন্ত্রের এই কর্ম কমিশন একটা বার্ষিক রিপোর্ট দেয় তাদের কাজকর্মের অগ্রগতি সম্পর্কে, তারা কি কি কাজ করছে এবং সামনে কি কি করবে, এর একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্ট যখন দেয়, সেই রিপোর্ট দেওয়ার একটা তারিখ আছে, দেখো প্রতি বছরের মার্চের প্রথম দিবসে দেয়, সেটা প্রথম দিবসে দেয়। আবার দেখো এই ক্ষেত্রে কি দেখা যায়, অনেক সময় তারা কিছু কিছু তারা যখন এই রিপোর্টটা তৈরি করে, তারা অনেক সময় দেখায় যে তাদের এই কাজগুলো হয়েছে, সামনে এই কাজগুলো করা দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি অনেক সময় দেখা যায় কি তাদের ওই কাজে বাধা দেয়, অর্থাৎ রাষ্ট্রপতি গ্রহণ করে না তাদের ওই রিপোর্টটা অনেক সময়, এবং দেখায় যে এই রিপোর্টের এখানে ভুল আছে, এখানের অ্যামাউন্টটা কম হবে, বা এখানের এই বিষয়টা এমন হওয়া উচিত। রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে ওই ভুলটা ধরিয়ে তাদেরকে পরামর্শ দিলে, তারা যখন এটা ঠিক করে, তখন আবার রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি তখন সেটা আবার সংসদের মাধ্যমে কি করে, অ্যাকসেপ্ট করে ওই রিপোর্টটা। ওকে, কর্ম কমিশনের মর্যাদার কথা আমরা শুরুতেই চিন্তা করলাম যে এটা একটা স্বাধীন সংস্থা, এই সংস্থার উপরে অন্য কোনো সংস্থার প্রভাব বিস্তার করতে পারে না, কেননা এটা হচ্ছে সংবিধানের ক্ষমতায় এই সংস্থাটা ডেভেলপ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি হচ্ছে এর অভিভাবক, এবং অন্যান্য যে সদস্য সংখ্যা আছে এরা হচ্ছে এর মূল হোতা। আচ্ছা, তো আমরা দেখলাম যে কর্ম কমিশনের যেই হচ্ছে সদস্যরা আছে, তারা হচ্ছে কি তারা কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো কি সম্মান পেয়ে থাকে। আচ্ছা, প্রজাতন্ত্রের কোনো কর্ম থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে, অর্থাৎ তারা যখন ওইখান থেকে কাজ শেষ করবে, অবসর পাবে, তখন অন্য কোনো প্রজাতান্ত্রিক কাজে তারা নিয়োগ পাবে না। কেন নিয়োগ পাবে না? অন্য কোনো প্রজাতান্ত্রিক কাজে যদি নিয়োগ তাদেরকে দেওয়া হয়, তাহলে আমাদের সততাটা ঠিক ফর্মে থাকবে না, এই জন্য এই ভয় থেকে নিয়োগ দেওয়া হয় না। আচ্ছা, এবং তাদেরকে কি করা হয়, তাদেরকে পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয়, যাতে কি করতে পারে, তারা যখন কর্ম থেকে বিরতি নিবে, অবসর নিবে, তাদের বাকি জীবনটা চালাইতে পারে। কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করবেন, কিন্তু প্রমাণিত ক্ষেত্র ব্যতীত খেয়াল খুশি মতোই রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু কি করতে পারে না, বিচ্যুত করতে পারে না, ক্ষমতাচ্যুত করতে পারে না। অর্থাৎ রাষ্ট্রপতির মাধ্যমে তারা নিয়োগপ্রাপ্ত হবে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি খেয়াল খুশি মতোই তাদেরকে কি করতে পারবে না, বিচ্যুত করতে পারবে না। তাদেরকে যদি বিচ্যুত করতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন, তাদেরকে যেই শর্তাবলীর বলে তাদেরকে যে শর্তাবলীর কারণে কি করা যায়, ক্ষমতাচ্যুত করা যায়, একই শর্তাবলীর কারণে এদেরকেও ক্ষমতাচ্যুত করতে হবে। আচ্ছা, তারা যখন একজন হচ্ছে কর্ম কমিশন বা একজন কর্ম কমিশনের সদস্য যখন নিয়োগপ্রাপ্ত হয়, তার নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তার ভাতা, বেতন, সুবিধাদি ইত্যাদি কমানো যাবে না, সংসদে ভোটের মাধ্যমেও সেটা করা যায় না। অর্থাৎ তাদেরকে স্বাধীন রাখা হয়েছে, তাদের কর্মের ক্ষেত্রেও স্বাধীন, তাদের ক্ষেত্রে যে সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধার ক্ষেত্রেও তারা স্বাধীন, এবং মর্যাদার ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমতুল্য। আচ্ছা, তো এই পর্বে আমরা এখানে এই অংশটাও অনেক সময় ঘ নম্বরে আলোচনা করতে দেখব যে কর্ম কমিশনের গোপনীয়তা, দক্ষতা, সততা। প্রত্যেকটা কমিশনেরই গোপনীয়তা, দক্ষতা এবং সততার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কর্ম কমিশনের এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, গোপনীয়তা, কর্ম কমিশন যদি মনে করো প্রশ্ন তৈরি করে মেধার ভিত্তিতে যখন সে নিয়োগ দিতে চায়, তখন প্রশ্ন তৈরি করেই তো সে মেধাটা যাচাই করতে চায়। তো এই প্রশ্ন তৈরি যদি সে এটা লুকায় না রাখে, এটা যদি হচ্ছে দুর্নীতি করতে চায়, অন্যের কাছে বিক্রি করে, গোপন না রেখে ওপেন করে দেয়, তাহলে কিন্তু সে সুষ্ঠুভাবে সঠিক লোক মনোনয়ন করতে পারবে না। দক্ষতা না থাকলে প্রশ্ন তৈরি সেগুলা হচ্ছে ডেভেলপ করা এবং
পরীক্ষা নেওয়া, মূল্যায়ন করা ইত্যাদি কাজে নিয়োগ দেওয়া, ভাইবা নেওয়া, এর পরবর্তীতে পদোন্নতি, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি ইত্যাদি কাজগুলো করতে পারবে না। এই জন্য হাইলি দক্ষতা থাকা লাগবে তাদের। সততার কথা, তারা যদি সৎ না থাকে তাহলে আমরা দেখব কি তারা প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, প্রশ্ন ফাঁস করে অদক্ষ লোকদেরকে টাকার বিনিময়ে এই জায়গায় মনোনয়ন করতেছে, ফলে দেশের অবনতি হবে। তাই দেখো, দেশের সার্বিক উন্নয়নের জন্য যেহেতু একটা দেশ চলতে গেলে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া চলা অসম্ভব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি হচ্ছে আমরা সুষ্ঠুভাবে নিয়োগ দিতে চাই তাহলে সততা, দক্ষতা, গোপনীয়তা এই তিনটা বিষয় বজায় রাখতে হবে। এই তিনটা বিষয়ের প্রেক্ষিতে তোমরা আলোচনা করবা যে হ্যাঁ, সততা এবং দক্ষতা এবং গোপনীয়তা যদি না থাকে তাহলে আমাদের দেশ কি হুমকির মুখে পড়ে যাবে। আর যদি আমাদের দেশের যে আমাদের হচ্ছে কর্ম কমিশন যদি সৎ হয়, দক্ষ হয়, গোপনীয়তার ভিত্তিতে যদি নিয়োগ বিষয়টা সম্পন্ন করতে পারে তাহলে সার্বিক উন্নয়ন হবে দেশে। এই পর্বে আমরা একটা সাংবিধানিক সংস্থা নিয়ে আলোচনা শেষ করলাম। দ্বিতীয় সাংবিধানিক যে সংস্থা সেটা হচ্ছে নির্বাচন কমিশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা হয় সংবিধানের 118 থেকে 126 নং অনুচ্ছেদে। এটা ভবিষ্যতে তোমাদের আসবে কোথায়, দেখো ভার্সিটিতে যখন পরীক্ষা দিবা তখন সেক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সিভিক্স কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমরা বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ কি আমরা জানি। সে নির্বাচন করে গত কয়েক বছর যদিও ভালো নির্বাচন হয় নাই। দেখো, নির্বাচন কমিশনের কাজ নিয়ে যদি আমরা কথা বলি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাষ্ট্রপতিকে নির্বাচন করা। সংসদের যে সদস্য আছে, আমাদের প্রায় 300 সদস্য আছে, এই সদস্যদেরকে নির্বাচন করা। আবার স্থানীয়ভাবে কিছু নির্বাচন আছে, তারপর কাউন্সিলিং নির্বাচন আছে, মেয়র নির্বাচন আছে, বিভিন্ন অন্যান্য যে নির্বাচন আছে, সেই নির্বাচনের কাজগুলো কে করবে? এই সংস্থাটা করবে। আচ্ছা, চলো এই সংস্থা নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। খুবই ইন্টারেস্টিং একটা সংস্থা। আমাদের এই বছর এই সংস্থা থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা, তো আমরা মূলত জানলাম যে সংবিধানের কত নং অনুচ্ছেদ থেকে শুরু, 118 থেকে 126 নং অনুচ্ছেদ পর্যন্ত কিসের আলোচনা করা হয়েছে? নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো 118 নং অনুচ্ছেদে কি বলা হচ্ছে? নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে হবেন। অর্থাৎ সংবিধান আমাদেরকে নির্বাচন কমিশন নামে একটা কমিশন গঠন করতে বলতেছেন এবং বলতেছেন যে সংবিধানের অধীনে থাকবে এই নির্বাচন কমিশন, অন্য যে কোনো সংস্থা থেকে এটা স্বাধীন থাকবে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব কি নির্বাচন কমিশনের গঠন, এটা কিভাবে গঠন করব সেই বিষয়টা আমরা দেখি। 118 নং অনুচ্ছেদে গঠন সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার প্লাস সর্বোচ্চ 4 জন, অর্থাৎ টোটাল সর্বোচ্চ হইতে পারে 5 জন সদস্য নিয়ে এই নির্বাচন কমিশনটা গঠন করা হবে। আচ্ছা, কমিশন নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠন হবে। আচ্ছা, এই কমিশনের যে সংখ্যা, এদেরকে নিয়োগ কে দিবে? নিয়োগ দিবে রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। রাষ্ট্রপতি এটা নির্ধারণ করবেন এবং নিয়োগ দিবেন। দেখো, রাষ্ট্রপতি কর্তৃক সেটা নিয়োগ হবে এবং তাদের কি কি কাজ রাষ্ট্রপতি এবং সংবিধানের যে বিধান আছে এই দুইটা বিষয় মিলা তাদেরকে এই কাজগুলা করতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিবেন এবং সংসদের যে বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারণ করবেন। তাহলে এই যে হচ্ছে নির্বাচন, দেখো এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? নির্বাচন কমিশনারের যে কাজ, সে কাজটা নিয়ন্ত্রণ করতেছে একটু দেখো। সে কাজটা মূলত সংসদ নির্বাচন করতেছে। অর্থাৎ যে দল যখন ক্ষমতায় থাকে সে দল তখনই এটাকে নিয়ন্ত্রণ করে। তো তারা হচ্ছে নির্বাচন যে কমিশনার, এদেরকে নিয়ন্ত্রণ করে কার মাধ্যমে? রাষ্ট্রপতির মাধ্যমে। দেখো, এখানে যেহেতু সংসদ কি করতেছে? নির্বাচনকে প্রভাবিত করতেছে। এখানে যদিও বলা হচ্ছে যে নির্বাচন কমিশন এটা স্বাধীন, কিন্তু মূলত এরা সংসদের অধীনে হয়ে যাচ্ছে। এখানে একটা জটিলতা আছে, কিন্তু এই বিষয়টা সবসময় এড়িয়ে যাওয়া হয়। তো এর ফলে দেখা যায় যে দল যখন ক্ষমতায় যায় সেই দল নির্বাচন যারা করে, নির্বাচন কমিশনারদের উপর একটা ক্ষমতা খাটাতে চায়। আচ্ছা, তো আমরা গঠন কাঠামোতে দেখলাম মূল নির্বাচন কমিশনার সহ অনধিক 4 জন রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত, এবং যেহেতু এই যে একটা প্রতিষ্ঠান ডেভেলপ করার কথা কে বলছে? সংবিধান আদেশ দিছে, তাই না? আচ্ছা, তারপর আমরা দেখব নির্বাচন কমিশনের পদের মেয়াদের কথা বললে যে কার্যভার গ্রহণ করার পর থেকে 5 বছর পর্যন্ত, অর্থাৎ একজন যে নির্বাচন কমিশনে যুক্ত হইল সে 5 বছর পর্যন্ত সেখানে নিযুক্ত থাকবেন। এবং যদি সে চায় আমি এখান থেকে বের হতে চাইলে সে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিলেই সে সেখান থেকে বের হয়ে যেতে পারবে। আবার দেখো,
তিনি হচ্ছেন, তাকে যদি হচ্ছে বের করে দিতে চায়, রাষ্ট্র যদি তাকে বের করে দিতে চায়, তাহলে কোন বলে দিতে পারবে? সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ আছে, বিচারকগণ আছে, তাদের তারা যে ভুল করলে তাদেরকে অপসারণ করার যে নীতি, সেই নীতি অনুযায়ী এই হচ্ছে নির্বাচন যে কমিশনার, এই নির্বাচন কমিশনের যে সদস্য, এদেরকেও ওই নীতি অনুযায়ী বাদ দেওয়া যাবে, পদত্যাগ করানো যাবে, অপসারিত করানো যাবে, অপসারণ হবে তাদের। প্রজাতন্ত্রের কোনো কর্মে কিন্তু তারা নিয়োগ লাভ করতে পারবে না। দেখো এখানে একটা কমন বিষয়, চারটা সাংবিধানিক সংস্থায় কেউ কি করতে পারবে না, তাদের এই কাজের পর অন্য কোনো প্রজাতান্ত্রিক কাজে নিয়োগ লাভ করবে না। আবার তাদের সম্মান সুপ্রিম কোর্টের বিচারকদের মতোই। আবার তাদেরকে অপসারণ করতে হলে সুপ্রিম কোর্টের বিচারকদের যে অপসারণ করার যে নিয়ম নীতি, সে অনুযায়ী করতে হবে। আবার তাদেরকে কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। দেখছো তাহলে তাদের এই যে এবং তাদের এই কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হয়? রাষ্ট্রপতি, সংবিধান এবং সংসদের মাধ্যমে। তাহলে দেখো ঘুরে ফিরে সবগুলো প্রায় একই। এই জন্য তোমাদের মনে রাখা কিন্তু খুবই সোজা হবে এটা। নির্বাচন কমিশন সচিবালয় বলতে তাদের একটা কার্যালয় থাকবে, সেখানে একজন সচিব থাকবেন এবং তার অধীনে কিছু কর্মকর্তা থাকবেন, যারা হচ্ছে ওই যে নির্বাচন কমিশন আছে তাদের কাজগুলোকে কি করবে, যাদের কাজ তাদের অধীনে কর্মকর্তা হিসেবে কাজ করবে। আচ্ছা, নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন করা লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় আইন প্রণয়ন করা লাগে, যেমন হচ্ছে 18 বছরের নিচে মনে করো হচ্ছে কোনো কেউ ভোটার হতে পারবে না। এই যে একটা আইন তৈরি, এই আইন তৈরি করার জন্য তাকে নির্ভর করা লাগে আইন মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই তিনটা মন্ত্রণালয়ের উপর তাকে কি করতে হবে? নির্ভর করতে হবে। এই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এটা মাথায় রেখো। আচ্ছা, এরপর আমরা অনেক সময় দেখবো ঘ নম্বরে আমাদেরকে ডিরেক্ট বলবে যে নির্বাচন কমিশনারের যে সমস্ত দায়িত্ব আছে, এদের কাজ কি কি, এদের কি আসলে কোনো কাজ আছে, সেগুলো বর্ণনা করো। তখন তোমরা এই বিষয়গুলো বর্ণনা করবে। দেখো কি কি আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে, অর্থাৎ রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করে, অর্থাৎ জাতীয় সংসদে প্রায় 300 আসন আছে না, এবং এর পরিবর্তে আরো 50 জন সংরক্ষিত আসন আছে না, এই 300 আসনকে কি করে তারা, 300 আসনকে পুরো বাংলাদেশ থেকে কি করে 300 আসনে নির্বাচন করে। সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান ও নির্দেশনা প্রদান করে। দেখো এখন বর্তমানে ভোটার তালিকা নির্ণয় করতেছে তারা। তো এই যে ভোটার তালিকা তারা প্রণয়ন করে, তত্ত্বাবধান করে এবং নির্দেশ প্রদান করে, অর্থাৎ বাংলাদেশের সব মানুষ যারা হচ্ছে ভোটার হওয়ার জন্য যোগ্য, তাদের তথ্যগুলো তারা যাচাই বাছাই এবং কি করে সংগ্রহ করে, নিজেদের সংগ্রহ করে রাখে, যাতে যারা ভোটার হওয়ার যোগ্য না তারা যেন ভোট না দিতে পারে, এটা নিশ্চিত করার জন্য। সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করে। দেখো বাংলাদেশ তো অনেক বড় একটা অঞ্চল, সেই অঞ্চলটাকে বিভিন্ন সংসদে ভাগ করে। যেমন বাংলাদেশের ঢাকার কথা চিন্তা করলে, ঢাকা একটা জেলা, এই জেলাকে অনেকগুলো সংসদীয় আসন হিসেবে কি করে ভাগ করে এক এক আসনে এক একজনকে মনোনয়ন দেয় নির্বাচনের সুবিধার্থে। সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেয়। দেখবা অনেক সময় নির্বাচন যখন হয় তখন দেখবা সেখানে তোমাদের স্কুলের যে হেডমাস্টার আছে বা স্কুলের যে ভালো শিক্ষক আছে, তাদেরকে রিটার্নিং অফিসার হিসেবে পাঠায় ওই 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 যে অঞ্চল, সেই অঞ্চলের নির্বাচনের যে ভোট কেন্দ্র, সেটা নিয়ন্ত্রণ করার জন্য। রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসন। অর্থাৎ এই যে মনোনয়ন আছে, কাকে আসলে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দিবে, সে বিষয়গুলো তাদের হাতে থাকে। সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কে পাবে, এই বিষয়গুলো জটিলতা কে নিরসন করবে? নির্বাচন কমিশনার। নির্বাচনের চূড়ান্ত ফলাফল একত্রীকরণ, সরকারি গেজেট আকারে প্রকাশ করাটাও তাদের কাজ। আচ্ছা, নির্বাচনের অভিযোগ মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে তারা ট্রাইব্যুনালও গঠন করতে পারে। দেখো তাদের এইটারও কি আছে, ক্ষমতা আছে। যদি নির্বাচন নিয়ে কারো যদি অভিযোগ থাকে, সেক্ষেত্রে তারা ট্রাইব্যুনাল গঠন করতে পারে। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনো জটিলতা থাকলে, কোনো ঝামেলা হইলে, সে ঝামেলা এই ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সময়ে তারা কি করে, সমাধান করে। নির্বাচনের কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ কি করে? কেন বিষয়টা দেখো, নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ কিভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করে। দেখো নির্বাচন কমিশনকে, এইটা একটা আইনি যে সরকারি সকল কর্মকর্তা কি করবে, নির্বাচনের সময় নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আর কি রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেট আকারে প্রকাশ করে, এটাও একটা নির্বাচন সংস্থার কাজ। আরেকটা কাজ আছে, উল্লিখিত কাজ ব্যতীত সংবিধান অনুযায়ী
এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব তারা তারা কি করে পালন করে থাকে। আচ্ছা দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে সংবিধানের 126 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কি এটা কাজ। সকল নির্বাহী কর্তৃপক্ষ এই জন্য এই শর্ত দিয়ে আমি তোমাদেরকে এটা বোঝাইলাম। দেখো নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করে কিভাবে, যেহেতু সচিবালয় সব ধরনের প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের সহায়তা করার সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। এটা সংবিধান দিয়েই আমাদের কি করে দিছে, কোড করে দিছে। আচ্ছা আমরা এই পর্বে দুই ধরনের নির্বাচন সংস্থান, আমরা দুই ধরনের সাংবিধানিক সংস্থা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা আরো দুইটা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, মূলত 64 নম্বর যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়ে আমরা আলোচনা করি। সংবিধানের 64 নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। অ্যাটর্নি জেনারেলের কাজ কি, তিনি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী, সরকারি পক্ষের সর্বোচ্চ আইনজীবী। আচ্ছা তার নিয়োগ তিনি কিভাবে পান, দেখো তাকে নিয়োগ দেয় কে, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেয়। রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় এবং তাকে সহায়তা করার জন্য তার সহকারী আরো কয়েকজন সদস্য নিয়োগ দিতে পারে। মেয়াদের কথা যদি বলি, রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগও দিতে পারে, আবার বহিষ্কারও করতে পারে। সেই কথাটাই এখানে বলা আছে। অর্থাৎ রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী এই হচ্ছে তোমার এই অ্যাটর্নি জেনারেলের যে হচ্ছে সময়সীমা সেটা নির্ধারিত হয়। পদত্যাগ ও অপসারণ, রাষ্ট্রপতি যদি অসন্তুষ্ট হন সেক্ষেত্রে তাকে ইচ্ছা করলে সে পদত্যাগ করতে পারে। আবার দেখো রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পদত্যাগের মাধ্যমে তিনি কি করতে পারে, পদত্যাগ করতে পারে। কিন্তু তাকে যদি রাষ্ট্রপতি তাকে ইচ্ছা অনুযায়ী পদত্যাগ করাতে পারে না। পদত্যাগ করাতে হলে সুপ্রিম কোর্টে দেখো তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন হবে সেই পদ্ধতি অনুযায়ী করা হবে। তবে এই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় রাষ্ট্রপতি নিজেও তাকে অপসারণ করে দিতে পারে। আচ্ছা পদমর্যাদার কথা বললে তাকে হচ্ছে সুপ্রিম কোর্টের যে হচ্ছে বিচারকগণ তাদের যে সম্মান দেওয়া হয় সেই মর্যাদায় দেওয়া হবে। তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করবেন, এটা আমরা বলছি তাই না। চলো তারপরে আলোচনা দেখি। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কাজ। অ্যাটর্নি জেনারেলের কি কি কাজ হতে পারে, দেখো রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্বসমূহ পালন করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রে যত ধরনের আইনি কার্যক্রম আছে বা অন্যান্য কার্যক্রম আছে সেগুলো তাকে দিয়ে করান। আবার দেখো অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ধরনের আইনি জটিলতা আছে না, যেগুলো রাষ্ট্রের বিভিন্ন ধরনের মামলা আছে না, অনেক সময় আমরা দেখি রাস্তা তৈরি করতে গেলে কিছু কিছু মানুষের বাড়িঘর নিয়ে নেওয়া লাগছে, ফলে সেই মানুষজন রাষ্ট্রের বিরুদ্ধে কি করছে, মামলা দিছে। সেই মামলাগুলো কে লড়বে, সেই মামলাগুলো লড়বে কে, অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল তো সব জায়গায় যেহেতু হচ্ছে সে তো একজন মানুষ, তার অধীনে আরও কিছু সদস্য নিয়োগ দেওয়া হয়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাটর্নি জেনারেলের হয়ে এই মামলাগুলো তারা লড়ে। ঠিক আছে, রাষ্ট্রের বিপরীতে এই মামলাগুলো তারা লড়ে। প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিলতার প্রশ্নে মত প্রকাশ করেন। অনেক সময় তারা দেখেন যে কিছু কিছু জায়গায় আইনের জটিলতা আছে, সেটা সমাধান করার জন্য তারা কি করেন, উপদেশ দেন। এই জন্য তাদেরকে দেখবা যে আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে তাদেরকে বলা হয়। কেন বলা হয়, কেননা তারা হচ্ছে মূলত লয়ার, আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী। যখন দেখে প্রজাতন্ত্রের জন্য কিছু আইন জটিল সমস্যাযুক্ত, তখন তারা কি করে, তারা চায় এই আইনটা সমাধান করে ভালো একটা আইন দেওয়ার জন্য। এই জন্য তারা রাষ্ট্রপক্ষকে কি করে, এই আইনের বিষয়ে উপদেশ করে। এই জন্য তাদেরকে আইনি উপদেষ্টা হিসেবেও দেখানো হয়। আচ্ছা আমরা এই পর্যায়ে তিনটা সাংবিধানিক সংস্থা নিয়ে কথা বলে ফেললাম এবং সর্বশেষ আমাদের সাংবিধানিক সংস্থা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ। মূলত আমরা 127 থেকে 132 নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা দেখব। সংবিধানের 127 থেকে 132 নং অনুচ্ছেদে এই সম্পর্কে আলোচনা করে। আমরা বলছি যে এটা ভার্সিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বিষয়টা মাথায় রেখো। তো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কি, এখানে মহা শব্দটা ব্যবহার করার অর্থ হইলো, দেখো আমরা যে আয় ব্যয় করি সেটা কিন্তু ক্ষুদ্র আয় ব্যয়ের হিসাব, সেই হিসাব কিন্তু আমরা নিয়মিত রাখি। কিন্তু একটা রাষ্ট্রের কি আয় হইলো, রাষ্ট্রের কি ব্যয়, কোন খাতে কত বরাদ্দ দিবে, কোন খাতে কোন প্রকল্পের জন্য কি বরাদ্দ দেওয়া লাগবে, আর তার কতটুকু সামর্থ্য আছে বরাদ্দ দেওয়ার জন্য, সেই যে হিসাব রাখার, এই হিসাব রাখে কে, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এই জন্য এখানে মহা শব্দটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা তিনি কি করে, তিনি দেখে অনেক সময় যে
মনে করো হচ্ছে সংসদে একটা বাজেট পেশ করা হলো, তিনি দেখে এই বাজেটটা কি ঠিক হয়েছে কি ঠিক হয় না, তিনি দেখে যে এই বাজেটটা হচ্ছে তিনি নিরীক্ষণ করেন, পরীক্ষা করে যে আসলে এই যে বাজেটটা এখানে দিব সেই বাজেট দেওয়ার মতো সামর্থ্য কি সরকারের আছে কিনা, বা যে বাজেটটা ওখানে দেওয়া দরকার সেই বাজেটটা কি ওখানে কি লাগতেছে কিনা, বা তার চেয়ে বেশি লাগবে না কম লাগবে, সেই বিষয়টা বিবেচনা করে সেই বাজেটটা পেশ করার বিরুদ্ধে বা পক্ষে কাজ করেন। আচ্ছা, তো আমরা নিয়োগ ও কর্মের শর্ত নিয়ে যদি আলোচনা করি, দেখো রাষ্ট্রপতি কিন্তু আমরা দেখলাম সংবিধান কর্তৃক যত ধরনের 4টা প্রতিষ্ঠান দেখলাম, 4টা প্রতিষ্ঠানে নিয়োগদাতাকে রাষ্ট্রপতি, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। এখানে তোমরা বিষয়টা মিলিয়ে নিও। সংবিধান এবং সংসদের বিধান সাপেক্ষে তার কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হবে। এখানে কি বললো দেখো, সংবিধান অনুযায়ী তার পদটা তৈরি হইল, তাই না? তার পদটা হচ্ছে সংবিধানের নির্দেশে তৈরি হইল। সংবিধানের বিধান সাপেক্ষে সংবিধানের নির্দেশে তার পদ তৈরি হইল, তারপর সংসদের বিধান সাপেক্ষে, অর্থাৎ সংসদে যে কয়জন লোক থাকবে তারা একত্রে বসে একটা বিধান করবে, সেই বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক ওই বিধানগুলো তার উপর আরোপিত হবে, এই সংস্থার উপর আরোপিত হবে। আচ্ছা, কর্মের মেয়াদ ও পদচ্যুতির কথা যদি বলি, তাহলে এই যে হচ্ছে আমরা মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণের কথা বলতেছি, তিনি 5 বছর পর্যন্ত স্টে করতে পারবেন এবং তার বয়স অনুযায়ী 65 বছরের নিচে থাকতে হবে। 65 বছরের পর আর তিনি কাজ করতে পারবেন না। এবং তার মর্যাদা আমরা জানি, এই দেখো রাষ্ট্রীয় এই যে সংবিধান কর্তৃক যত ধরনের সংস্থা আছে, 4টা সংস্থার সব সংস্থার পদমর্যাদা কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তাদের নেয়, এবং তাদেরকে যদি অপসারণ করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে যে নিয়ম নীতির অধীনে অপসারণ করা লাগবে, ঠিক সেই নিয়ম নীতির অধীনেই কিন্তু তাদেরকেও অপসারণ করা লাগবে। আচ্ছা, অবসর গ্রহণের পর আবার তারা কি করতে পারে না, অবসর গ্রহণ করার পর তারা আবার কোনো সরকারি কর্মচারী হইতে পারে না। কেন হইতে পারে না, এই কথা আমরা কিন্তু ব্যাখ্যা করছি। কারণ যদি এরপরে তাদেরকে অন্য কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, তারা অধিক প্রভাবশালী হয়ে তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত হতে পারে, বা তাদেরকে অন্যরা ব্যবহার করতে পারে। এই জন্য তাদেরকে ভাতা, বেতন ইত্যাদি দিয়ে তাদেরকে ওখানে বসায় রাখা হয় যে না, তোমরা আর কাজ করতে পারবে না, কাজ করতে চাইলে এখানে কাজ করতে পারবা, কিন্তু অন্য কোনো সংস্থার সাথে তোমরা কাজ করতে পারবে না। প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি, দেখো এখানে কি বলা হচ্ছে, সংবিধানের 131 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির অনুমতিক্রমে মহাহিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবেন সেরূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হবে। অর্থাৎ কোথায় আয় ব্যয়, সরকারের কোথায় আয় ব্যয় কি হবে, এই বিষয়টা রাষ্ট্রপতি কি করবে, রাষ্ট্রপতি পরামর্শ দিবে, অর্থাৎ রাষ্ট্রপতির সাথে বসে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক কি করবে, এই আয় ব্যয়ের হিসাবটা ডেভেলপ করবে। কোথায় কোনটার জন্য বরাদ্দ দিবে, কোন প্রকল্পের জন্য কত বরাদ্দ দিবে, দেওয়ার সামর্থ্য আছে কিনা, এই বিষয়গুলো তারা বিচার বিবেচনা করবে। আচ্ছা, সংসদে মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন, অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক যারা আছেন তারা হচ্ছে একটা প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট সমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করবেন। তারা একটা রিপোর্ট তৈরি করবেন, আয় ব্যয় ইত্যাদির যে রিপোর্ট, সেই রিপোর্টটা তৈরি করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি আবার সেটা সংসদে উপস্থাপন করে সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। আচ্ছা, এবার আমরা দেখব মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণের দায়িত্ব কি। দেখো প্রথম দায়িত্বের কথা যদি চিন্তা করো, তিনি কি করেন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ প্রজাতন্ত্রের সরকারি হিসাব, অর্থাৎ সরকারি যত ধরনের আয় ব্যয়, কোন প্রকল্পে কত বরাদ্দ দিবে, কোন জায়গার ভাতা কত দিবে ইত্যাদি বিষয়গুলোর হিসাব নিকাশ করে। দ্বিতীয়ত কি করে, সরকারি কাজে বা কোনো ব্যক্তি কত টাকা ইনকাম করতেছে, বা তার আয় কি, তার সম্পত্তি কি ইত্যাদির হিসাব নিকাশও তিনি নিতে পারে। আবার মনে করো টোল প্লাজার কত আয় হচ্ছে, এই হিসাব কে নিতে পারে, এই হিসাব নেওয়ার এখতিয়ার কার আছে, এই হিসাব নেওয়ার এখতিয়ার মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের আছে। ফলে সে দেখে যে আমি যে পদ্মা সেতু করলাম কত টাকা আসলো, প্রতি মাসে কত টাকা আসতেছে, কত টাকা আমার খরচ হইলো, এই বিষয়টা সে সমন্বয় করে। জাতীয় সংসদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থার হিসাব তিনি নিরীক্ষা করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন। তিনি যে কোনো ধরনের যে সংস্থা আছে সেই সংস্থাগুলোরও যে আয় ব্যয়ের হিসাব সেগুলোও রাখেন, এবং সেই আয় ব্যয়ের হিসাবগুলো নিরীক্ষা করে রাষ্ট্রে কি করে, রাষ্ট্রের যে হচ্ছে সংসদ, সেই সংসদে কি করে রিপোর্ট হিসেবে পেশ করে যে এর আয় এত বেশি, এর আয় এত কম, সুতরাং এর মধ্যে এই ঝামেলা থাকতে পারে, এই একটা রিপোর্ট করবে। আচ্ছা, দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষক ও অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীন হবে না। সোজা কথা, তারা হচ্ছে স্বাধীন থাকবে, অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে থাকবে না। রাষ্ট্রপতির অনুমতিক্রমে
পদ্ধতি নির্ধারিত হয় সেই পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রাখবেন। অর্থাৎ সেই ক্ষেত্রে তারা রাষ্ট্রপতির সাথে সমন্বয় করবে বিষয়টা। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট, যা আমরা কি নামে চিনব, মহানিরীক্ষকের হিসাব রিপোর্ট। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্টকে আমরা কি বলবো, মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। দেখো তারপর দেখো অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক বলতে আমরা কি বুঝবো। অনেক সময় মহাহিসাব নিরীক্ষক মনে করো অসুস্থ বা কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে পারতেছেন না, অসুস্থ থাকার কারণে তখন রাষ্ট্রপতি অস্থায়ী আরেকজনকে নিয়োগ দিবেন, যেই পর্যন্ত আগের যে মহাহিসাব নিরীক্ষক ছিলেন তিনি যেই পর্যন্ত সুস্থ না হবেন সেই পর্যন্ত তাকে দায়িত্ব দিয়ে রাষ্ট্রের কাজগুলো আগায় নেবেন। আচ্ছা, এই পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এক নজরে একটু দেখার চেষ্টা করি। দেখো বাংলাদেশের সংবিধানের প্রতিষ্ঠান কয়টি, তোমরা এই পর্বে সবই জানো, আলোচনায় তোমাদের সব হয়ে গেছে। দেখো এই থিওরিতে পড়াশোনা করবা, এখানে যা আলোচনা করব এখান থেকেই শেষ, আর যেন পড়া না লাগে। বাংলাদেশের সংবিধানের প্রতিষ্ঠান কয়টি, আমরা জানি 4টি, তাই না? বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উদাহরণ হইল কোনটা? দেখো মানবাধিকার কমিশন কিন্তু বাংলাদেশের সাংবিধানিক কমিশন না। তাহলে কি কি আছে, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় আর হচ্ছে নির্বাচন কমিশন, এই দুইটা অ্যান্সার, তাই না? সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানকে নিয়োগ করেন কে, তোমরা এটা জানো, রাষ্ট্রপতি। নির্বাচনে কোনটি সাংবিধানিক সংস্থা বলো তো? এখানে নির্বাচন দুর্নীতি দমন কমিশন কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, পরিকল্পনা কমিশনও না, মানবাধিকার কমিশনও না, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সংবিধান দিয়া এই কমিশনটাকে গঠন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? দেখো সব একই ধরনের প্রশ্ন। এখানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা তোমরা অ্যান্সার করতে পারবো। দেখো সবগুলো প্রশ্ন কিন্তু বোর্ডে আসা। তারপর আমরা দেখি কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। একই প্রশ্ন, দেখো আমরা জানি এখানে দুর্নীতি দমন কমিশন হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, সরকারি কর্ম কমিশনও সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনও, মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানও কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধানের প্রতিষ্ঠান কয়টি, আমরা কিন্তু এই আলোচনা পূর্বেও করছি, 4টি। একই প্রশ্ন বারবার আসে। দেখো সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের বৈশিষ্ট্য কি? দেখো এই বৈশিষ্ট্যটা নিয়ে যদি আলোচনা করতে যাও, সংবিধানের যে আইন, এই আইনের বলে কিন্তু এর বৈশিষ্ট্য সৃষ্ট, অর্থাৎ সংবিধানের আইনের বলে এরা চলবে। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এই দেখো আগের প্রশ্ন সব সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি, সবই একই ধরনের প্রশ্ন। অলরেডি তোমরা সব বোর্ড এমসিকিউ পারো, তাই না? সাংবিধানিক পদ হচ্ছে কোনটি একটু দেখো। অ্যাটর্নি জেনারেলের পদ হচ্ছে সাংবিধানিক পদ, নির্বাচন কমিশনের পদ হচ্ছে সাংবিধানিক পদ, সরকারি কর্ম কমিশনের পদও কিন্তু সাংবিধানিক পদ, তিনটাই পদে কিন্তু সাংবিধানিক পদ। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের অধ্যাদেশ জারি হয় 1972 সালের 8ই এপ্রিল, যেটা আমরা শুরুতেই বললাম, একেবারে শুরুতেই। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? 1972 সালে। সংবিধানে কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠন কথা বলা হয়েছে? এটা শুধু এখানে আসবে না, এটা কিন্তু দেখবা তোমরা ইউনিভার্সিটিতে দেখবা, ইউনিভার্সিটি যে অ্যাডমিশন আছে সেই অ্যাডমিশনগুলোতে এই প্রশ্নটা বারবার দেখতে পাবা, যে হচ্ছে কোন কমিশন কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমরা সৃজনশীল কোশ্চেনের একটা ধারণা নিব। দেখো এই দুইটা প্রশ্ন প্রিভিয়াস যে হচ্ছে চ্যাপ্টার আছে সেখান থেকে করা। তো আমরা গ নম্বর এবং ঘ নম্বর দেখি। গ নম্বরে বলতেছে যে রাজীব যে প্রতিষ্ঠানে কর্মরত তার গঠন ব্যাখ্যা করো। অর্থাৎ দেখো রাজীব হচ্ছে নির্বাচনের কথা বলতেছে, অর্থাৎ আমাদের নির্বাচন যে কমিশন, সেই কমিশনের অধীনে কথা বলতেছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে গঠন সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করে দিব, যে কোন কিভাবে তাদের পদের মেয়াদ কি, তাদেরকে নিয়োগ কে দেয়, তাদের এই যে কমিশন গঠন করার জন্য যে সংবিধান তাদেরকে নির্দেশ দিল, এবং তাদের কাজের মেয়াদ কতদিন, তাদের মর্যাদা কি, তারা হচ্ছে কয়জন সদস্য থাকতে পারবে, এই যে ইত্যাদি, তাদের অপসারণ করতে হলে কি করতে হবে, ইত্যাদি বিষয়গুলো তোমরা গঠনতন্ত্রে ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকের প্রতিষ্ঠান সম্পর্কে মিস্টার রাজীবের মন্তব্যটি ব্যাখ্যা করো। রাজীব কি মনে করে? দেখো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা যদি করতে চাই, এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, গণতন্ত্র যদি আমরা ঠিক রাখতে চাই। অর্থাৎ গণতন্ত্র বলতে কারণ হচ্ছে নির্বাচন প্রতিষ্ঠান প্রত্যেকটা সেক্টরের লোক কি করে, নির্বাচন করে, এই রাষ্ট্রপতি নির্বাচন করে, সংসদ নির্বাচন করে, ও তারপরে হচ্ছে আমরা দেখি স্থানীয় সরকার নির্বাচন করে। এই যে নির্বাচন করার ফলে তারা কি করে, সরকার আনে। এই সরকার যদি বৈধভাবে না আসে, তাহলে আমরা কি দেখতে পাই যে সরকার হচ্ছে স্বৈরাচার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি নির্বাচন যে হচ্ছে কমিশন, সেই কমিশনটা আমাদের গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজন। এটা কিন্তু এই কোশ্চেনটা আবারও আসতে পারে। দেখো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ।
আরেকটা কোশ্চেনের নমুনা দেখো, নির্বাচন কি এটা জানো? সার্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝাও? সবার জন্য যে ভোটাধিকার সেই বিষয়টা। উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? কোনটার কথা বলছে দেখো, কর্মচারী কর্মকর্তা নিয়োগ অর্থাৎ সরকারি কর্ম কমিশন। এই বিষয়টা নিয়ে তুমি আলোচনা করে দিবা যে কিভাবে এর গঠন হইলো, এর গঠন, একে নিয়োগ দেয় কে, কয়জন সদস্য থাকে, এদের পদমর্যাদা কি, কতদিন থাকতে পারবে, অপসারণ করার নীতি কি, ইত্যাদি গঠনতন্ত্রগুলো তোমরা আলোচনা করে দিবা। ঘ নম্বরে তোমরা আলোচনা করবা যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ভূমিকার উপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে ব্যাখ্যা করো। যদি ওই প্রতিষ্ঠান যদি ভালোভাবে কাজ না করে, যদি সৎ, যোগ্য, দক্ষতার সাথে ভালো মানুষ মনোনয়ন না করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, তাহলে দুর্নীতির মাধ্যমে দেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। যেটা কিন্তু বাংলাদেশের একটা উজ্জ্বল, একটা নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশের এই শাসন ব্যবস্থা। কর্মকর্তা কর্মচারী প্রচন্ড লেভেলে কি করে, দুর্নীতি করে। এই কারণে আরেকটা দেখো, ক নম্বর আমাদের কি বলতেছে, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে কে নিয়োগ দান করেন? তোমরা জানো যে এই সাংবিধানিক যে সংস্থা আছে, প্রত্যেকটা সংস্থানের প্রধানকে নিয়োগ করেন কে? নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলের কার্যক্রম ব্যাখ্যা করো। তিনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ উকিল সেটা বলা যায়, অর্থাৎ রাষ্ট্রপক্ষের ওকালতি করে তিনি। উদ্দীপকে শরীফুল আলম এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন প্রতিষ্ঠান সাথে সাদৃশ্য আছে ব্যাখ্যা করো। শরীফুল আলম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান। ওই প্রতিষ্ঠান দেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা নিয়োগ করে, অর্থাৎ কর্ম কমিশন সোজা কথা। উক্ত প্রতিষ্ঠানের সততা, দক্ষতা, নিরপেক্ষতার উপর দেশে প্রশাসন ব্যবস্থা উৎকর্ষতা নির্ভর করে। অর্থাৎ যদি কর্ম কমিশন ভালোভাবে ভালো লোক মনোনয়ন না করে, সততার সাথে, দক্ষতার সাথে ভালো লোক মনোনয়ন না করতে পারে, তাহলে দেশে যা আছে তারা লুটেপুটে খেয়ে ফেলবে। অর্থাৎ সৎ লোক মেধার ভিত্তিতে, দক্ষতা যোগ্যতার ভিত্তিতে তাদেরকে কি করতে হবে, মনোনয়ন করতে হবে। যে মনোনয়নের তাগিদেই মূলত আমাদের এই 24-এর আমাদের এই যে আন্দোলন গেল, সেই আন্দোলন কিন্তু এই মনোনয়নের তাগিদেই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।